ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে জেরা চলছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, এবং সরাসরি চলে যাচ্ছি সিজিওতে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতাকে যাব, অর্পিতাকে এখনো কানেক্ট করতে পারেনি। এই মুহূর্তে আমার সঙ্গে আরজি কর হাসপাতাল থেকে বসছেন অনুপম রায়, আরো একজন আন্দোলনকারী চিকিৎসক। অনুপম, আপনাকে স্বাগত। অনুপম, আর কতদিন আপনারা এই মুভমেন্ট চালিয়ে যাবেন, আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতি চালিয়ে যাবেন? কারণ সাধারণ মানুষেরও তো অসুবিধা হচ্ছে। এর আগে সৌম্যদীপ বলে গেলেন, আপনাকে আমি আর সেই প্রশ্নগুলো করছি না। আমি শুধু জানতে চাইছি যে সাধারণ মানুষ হাসপাতালের মধ্যে, কিছুক্ষণ আগে বিকাশবাবু বলছিলেন যে হাসপাতালের মধ্যে যাই হোক না কেন ডাক্তার, আপনারা এমন একটা পেশাতে আছেন যেখানে আপনাদের দাবি দেওয়া সব ন্যায্য, ন্যায়সঙ্গত, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সাধারণ মানুষও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের কতদিন চলবে এই মুভমেন্ট? দেখুন, এ বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে এমার্জেন্সি খোলা রয়েছে, চালু রয়েছে। এমার্জেন্সিতে যারা সিনিয়র ডক্টরস এবং প্রফেসরস তারা পরিষেবা দিচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা দিতে ফিরে যেতে চাই। আমরা আমাদের কাজের জায়গায় ফিরতে চাই, আমরা কাজ করতে চাই। কিন্তু আপনি দেখলেন যে আরজি কর মেডিকেল কলেজে কিভাবে একটা মব হামলা করলো। এতদিন অবধি আরজি করের যে এমার্জেন্সি ওয়ার্ড, সেখানে পরিষেবা দেওয়া হচ্ছিল, কিন্তু এই মব হামলা করার পরে সেটা তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাহলে দেখুন, পরিষেবা আমরা দিতে চাইছি, কিন্তু এমন অ্যাটাক হলো যে পরিষেবা দেওয়ার আর ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ এবং আমাদের সেই সাহস সেটাই নেই। তাহলে আমরা পরিষেবা দেব কি করে? আমরা পরিষেবা দিতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব সরকার, প্রশাসন আমাদের সুরক্ষা নিশ্চিত করুক। আমরা এইটা অ্যাপিল করছি যে সরকার যত তাড়াতাড়ি সম্ভব, প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সুরক্ষা নিশ্চিত করুক। তারা যত তাড়াতাড়ি সুরক্ষা নিশ্চিত করবে, যত তাড়াতাড়ি আমাদেরকে সেফ ফিল করাতে পারবে, তত তাড়াতাড়ি আমরা পরিষেবা দিতে ফিরে যাব। আমরা পেশেন্ট পার্টি, পেশেন্ট পরিজন এবং পেশেন্টদের কাছেও এই বক্তব্য দিতে চাই যে আপনারা ভুল বুঝবেন না ডাক্তারদের, যে ডাক্তাররা আপনাদের ক্ষতি করার জন্য পরিষেবা বন্ধ রেখেছে। আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থে এই আন্দোলন করছি না, সমস্ত জনগণের স্বার্থে, পেশেন্ট পরিজনের স্বার্থে আমরা এই আন্দোলন করছি। কারণ যে ডাক্তাররা পরিষেবা দেবে তাদের উপরে যদি হামলা হয়, তারা যদি বেঁচেই না থাকে, তাহলে তারা পরিষেবা দেবে কিভাবে? একদম অনুভব, আপনি সঠিক কথা বলেছেন। আপনার কথা খুব ভালো লাগলো, সঠিক কথা বলেছেন। এবং সত্যিই তো যে আপনাদের নিরাপত্তার বিষয়টা যদি হয়ে যায়, যে আপনার অ্যাসিওর করে সরকার, তাহলে আপনার পরিষেবা শুরু করবেন, সাধারণ মানুষ উপকৃত হবে। একদম সঠিক কথাই বলেছেন। প্লিজ সঙ্গে থাকুন। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন অর্পিতা, টেলিফোনে রয়েছেন। অর্পিতা, এই মুহূর্তে সন্দীপ ঘোষের জেরা চলছে, বা কি বলবো, যে জেরাই চলছে, তো জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে। কি অবস্থা, কি খবর পাচ্ছ, কি হতে চলেছে? দেখো, প্রায় কিন্তু 5 ঘন্টা সময় অতিক্রান্ত। এখন অব্দি আরজি করের এই ঘটনাতে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নোটিশে তিনি হাজির না দেওয়ায় কার্যত কিন্তু সিবিআই টিম একেবারে সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তাকে কিন্তু পাকড়াও করে নিয়ে আসে এই সিজিও কমপ্লেক্সে, এবং প্রায় 5 ঘন্টা সময় প্রায় অতিক্রান্ত। এখনো অব্দি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। তবে তার বয়ানে কিন্তু একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে, কারণ সন্দীপ ঘোষের অধ্যক্ষ হিসাবে যে ভূমিকা, সেটা কিন্তু সন্দিহান করেছে সিবিআইয়ের আধিকারিকদের। মূলত কিন্তু তার কাছ থেকে যেটা জানার চেষ্টা করেছে যে নৃশংস এই ঘটনার পরে কেন অভিযোগ দায়ের করলো না হাসপাতাল কর্তৃপক্ষ, এবং এরকম একটি ঘটনায় কি করে পরিবারকে হাসপাতালের তরফ থেকে বলে দেওয়া হলো যে এটা একটা আত্মহত্যার ঘটনা। কারণ ইনকোয়েস্ট রিপোর্টে যেখানে কিনা 10টি আঘাতের চিহ্ন রয়েছে, সেখানে চিকিৎসক হয়ে কি করে সন্দীপ এই ঘোষ এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যার তত্ত্ব বলে তারা চালাচ্ছিলেন? সেক্ষেত্রে কি হাসপাতালের তরফে কি তাহলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল? এবং এইরকম একটি খুনের ঘটনায় প্রাক্তন সুপারকে সিবিআই তলব করেছে। আমরা গতকাল দেখেছি চেস্ট বিভাগের হেডের যে বয়ান, তার বয়ান রেকর্ড করেছে, আজকেও তাদেরকে তলব করেছে। কিন্তু সন্দীপ ঘোষকে যখন কালকে সিবিআই নোটিশ পাঠায় রাতে, তিনি কোনো রকম কোনো রিপ্লাই না করেই আজকে তিনি হাইকোর্টে তিনি দ্বারস্থ হয় এবং তিনি রক্ষা কবচ চান। তাহলে কি হাসপাতালের গাফিলতি সামনে আসুক বা সামনে যাতে না আসে, সেই জন্যই কি মোকাবিলা করতে সন্দীপ এই ঢাল হিসাবে রক্ষা কবচ তিনি চাইছিলেন? হাসপাতালের ভিতরে কি করে একজন সিভিক সামান্য সঞ্জয় রায় এইভাবে ঢুকে অত্যাচার করলো? কি করে দিনের পর দিন সেখানে মদ খাওয়া বা টাকা নিয়ে রোগী ভর্তির মতো এই সমস্ত কাজ করতে
করতো এই সঞ্জয় রায়, আর কিছুই কি জানতে পারলেন না এই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ? সেই বিষয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ এখনো অবধি চলছে এবং সিবিআই আধিকারিকরা তারা যে বয়ান রেকর্ড করেছে সেখানে কিন্তু প্রাক্তন যিনি কিনা সুপার এবং যে চেস ডিপার্টমেন্টের বিভাগের যিনি হেড, তাদের যে বয়ানের সঙ্গে এই প্রাক্তন অধ্যক্ষের কিন্তু কথায় বেশ কিছু জায়গায় কিন্তু অমিল, এবং সেক্ষেত্রে বলা যায় যে সিবিআই আধিকারিকরা কিন্তু এই কঠোর পদক্ষেপ তারা নিতে চলেছে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। কারণ যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করায় বা যেভাবে জিজ্ঞাসাবাদের সম্মুখীন এড়িয়ে তিনি কিন্তু এড়াচ্ছিলেন, কারণ ফোনে সিবিআই আধিকারিকরা পাননি তাকে, ইমেলের মারফতে তাকে পাননি, কারণ তিনি রেজিগনেশন কিছুদিন আগেই তিনি দিয়েছিলেন, এবং বারবার করে তাকে নোটিশ যে দেওয়ার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিতেও কিন্তু তিনি যেতে চাইছিলেন না। অবশেষে গতকাল সিবিআই আধিকারিকরা তাকে নোটিশ দেয় ঠিকই, কিন্তু আজকে তিনি হাজিরা না দিয়েই আজকে তিনি হাইকোর্টে তিনি দ্বারস্থ হন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই আধিকারিকরা সল্টলেক থেকে একেবারে রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে এসে এখন সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ। ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো। যা ঘটনার গতি প্রকৃতি দেখতে পাচ্ছি, একজন দীর্ঘদিন কাজ করা সাংবাদিক হিসেবে আমার কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো ঠেকছে না সন্দীপ ঘোষের কাছে, সন্দীপ ঘোষের দিক থেকে যা বুঝতে পারছি সেটা ইনকোয়েস্ট রিপোর্টের দিকে ইঙ্গিত উঠছে। এবং আরেকটা বিষয় যে এইরকম একটা ডেথের পরেও সন্দীপ ঘোষ কেন তিনি মিট করলেন না পরিবারের লোকেদের, এবং কেন তিনি শুধুমাত্র একটা ইউডি কেস করে ছেড়ে দিলেন, বা এইটা একটা বড় প্রশ্ন উঠছে এবং সিবিআই সেদিকেই যাচ্ছে, ইঙ্গিত করছে। এবং আমার তো মনে হচ্ছে সন্দীপ ঘোষের ভবিষ্যৎটা খুব স্মুথ হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আমি কেয়ার কাছে আসছি। হ্যাঁ, কেয়া আসছি। বিশ্বদা, দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কথাটা অপেক্ষা করছিলাম, অবশ্যই আপনার কাছ থেকে এটা আশাই ছিল যে আপনি এই তথ্যটা তুলে ধরবেন, যে এত কিছু দেখার পরে আমরা যে ছবি দেখেছি অত্যন্ত মর্মান্তিক, যে মেয়েটিকে পা কিভাবে চিরে ফেলা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই যন্ত্রণা, ভীষণ কষ্ট লাগে। আমার বাড়িতেও মেয়ে রয়েছে, আমি নিজে একজন নারী, এবং সেই জায়গা থেকেই বলছি যে আনন্যাচারাল ডেথের যে একটা কেস রুজু করা হলো কেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে, বিকাশবাবু একটু আগে বললেন উনি অবশ্যই অত্যন্ত দায়িত্বশীল নাগরিক, অত্যন্ত দায়িত্বশীল পুলিশ আধিকারিক ছিলেন। আমি ধরে নিয়েই বলছি, স্যার, আন্দোলন করার, ভ্যান্ডালিজম করা এক জিনিস নয়। আন্দোলন যারা করছেন তারা তাদের নিজেদের ফ্র্যাটার্নিটির যে ওপর যে অত্যাচার হয়েছে, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য আন্দোলন করছেন। ভ্যান্ডালিজমটা কিন্তু মেডিকেল ফ্র্যাটার্নিটি করেনি। আমি মেডিকেল ফ্র্যাটার্নিটির কেউ নই, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে আপনারা বলছেন যে সাধারণ মানুষের কি হবে, নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য আমরাও চিন্তিত, কিন্তু তার জন্য এক সেকেন্ড বিশ্বদা, এমার্জেন্সি সার্ভিসেস রয়েছে, এমার্জেন্সি যা পরিষেবা এখনো পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত হাসপাতালে চলছে, ডাক্তাররা তারা কিন্তু আন্দোলন করছেন, ডাক্তারের কথা ভুলে যাচ্ছেন না, সিনিয়র ডাক্তাররা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায়। আপনার কথা আমি সমর্থন আপনি বলছেন ভ্যান্ডালিজম আর আন্দোলন এক জিনিস, আমি মানতে পারলাম না আপনার কথা। অত্যাচার হচ্ছে যেই ডাক্তাররা তাদের বাড়ির লোকজন একই ভরসায় পাঠাবেন পরবর্তীকালে যে কোনো সরকারি হাসপাতালে। আপনি বলুন তো, আপনি বলুন, প্রশ্ন করুন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কেন অন কল রুম নেই একটা সরকারি হাসপাতালে? আমি বিকাশবাবু পুলিশ অফিসার বসছেন, কে প্লিজ বিকাশবাবু রাজনীতি করেন না, পুলিশ আচ্ছা ঠিক আছে, শুনি বক্তব্য শুনবো। বিকাশ বাবু আপনি বলুন কি বলতে চাইছেন। আমি যে কথাটা বলেছি সে কথাটা উনি মানেটা অন্য করে বললেন, সেটা ঠিক হলো না। আমি এই কথাটা বলিনি, আমি বলছি ডাক্তার হোক যেই হোক, হাসপাতালের ভেতরে কারোই কোনো আন্দোলন করা উচিত নয়। কেন? রোগীদের স্বার্থে। ওখানে রোগীরা ভর্তি থাকে, তাদের চিকিৎসা চলছে, সেই ডাক্তারবাবুরাই চিকিৎসা করেন। আজকে যারা হাসপাতালে ভেতরে ছিলেন, যারা বাইরে ছিলেন, আমি কাউকে আলাদা করে বলছি না, সবাইকেই বলছি যে আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে কোনো আন্দোলন দয়া করে করবেন না, তাতে রোগীদের ক্ষতি হয়, ভালো তো হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সন্দীপ ঘোষ যার নামে কথা বলা হচ্ছে, যাকে আজকে সিবিআই তলব করেছেন বা যাই হোক করেছেন, তো সেই যে সন্দীপ ঘোষ, এর বদলি হলো 3 ঘন্টার মধ্যে, বদলি অর্ডার ক্যান্সেল হয়ে গেল। কেন? কোন অদৃশ্য শক্তিতে সেই বদলি অর্ডার ক্যান্সেল হয়ে গেল? আমাদের 2016 সালে যখন ইলেকশন হয়েছিল, সেই 2016 সালে আমাদের ইলেকশনে একটা পলিটিক্যাল পার্টিকে কিছু পুলিশ অফিসার সাপোর্ট করেনি দেখে ওই 25 থেকে 27 জনকে কলকাতা পুলিশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একেবারে চরম দূরে তাদেরকে ঠেলে দেওয়া হলো বদলি করে। তাদের অপরাধটা কি ছিল?
এর কোনো উত্তর নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যদি তাদের কোনো অপরাধ হয়ে থাকতো তাহলে বলতে নির্বাচন কমিশন তাদের বিচার করতো, সে বিচার তো হয়নি। ঠিক, আমি আসছি সরকার থেকে হোয়াটঅ্যাবাউটিতে আমরা কেউ সমর্থন করি না। আপনি যেটা বললেন খুব সঠিকভাবে, একটু আগে বললেন যে গুজব, কিন্তু এইটাকে কিভাবে এক্সপ্লেন করব যে মৃতার বাবা মা হাইকোর্টে যে পিটিশন দাখিল করেছেন তারা লিখেছেন যে ওই 150 গ্রাম ফ্লুইড মৃতার শরীরে পাওয়া গেছে, একজন সাংবাদিক সেটা লিখেছে বলে তাকে এমন ভাবে একটা রিপোর্ট, তোমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধি, তোমাদের এমন কিছু বলা উচিত নয় যেটা সাধারণ আমজনতা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে। এখনো ফরেন্সিকের রিপোর্ট আসলো না, এখনো ফরেন্সিকের রিপোর্ট আমি আসছি এখনো আসলো না, অথচ আমরা কত গ্রাম কি পাওয়া গেল, কোথার পেলভিক বোন ভাঙা, এগুলো অত্যন্ত বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কোনো দোষী নই। তোমাকে আমি একটা প্রশ্ন করছি, আমি এবার বলি, একটু আমাকে বলেছিল, আমার প্রথম কথা বিকাশবাবু বলছিলেন যে খুনের মোটিভটা খুঁজে বার করাটাই আসল, কিন্তু এখানে খুনের মোটিভটাই আড়াল করা হচ্ছে, যেখানে সন্দীপ ঘোষের মতন একজন অধ্যক্ষ সে তদন্তে সহযোগিতা না করে সে পালিয়ে বেড়াচ্ছে, সে অন্যান্য যা করেছে সেগুলো ছেড়ে দিন। উনি বললেন যে হাসপাতালের ভেতর আন্দোলন করা ঠিক নয়, কারেক্ট কথা, কিন্তু ওই ডাক্তারবাবুরা যারা ওই হাসপাতালের সঙ্গে অ্যাসোসিয়েটেড তারা বলছে ওটা হাসপাতাল নেই, ওটা ঘুঘুর বাসা হয়েছে। আপনি বলছিলেন রাধা গোবিন্দ কর আর সিস্টার নিবেদিতার স্মৃতিধন্য ওই হাসপাতাল, সেটা আজকে কথা শুনে বোঝা যাচ্ছে যে ঘুঘুর বাসা হয়েছে। আর আপনি এই প্রশ্নটা করেছেন যে হোয়াটসঅ্যাপে মানে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, তার জন্য দায়ী কে? পুলিশ কমিশনারকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এই অপরাধীকে আপনার সঙ্গে আপনাদের মানে অর্গানাইজেশন মানে পুলিশের সঙ্গে যুক্ত, বলছে ও প্রধান পরিচয় অপরাধী, আর কোনো পরিচয় নেই। আর উনি আরেকটা কথা বললেন যে পুলিশ 10,000 মবকে কি করে সামলাবে। গতকাল শিয়ালদা স্টেশন থেকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসএফআই ডিওএফআই একটা মিছিল ছিল, একজনকে পুলিশ রাস্তায় নামতে দেয়নি, গাড়ি থেকে নেমেছে তুলে নিয়ে চলে গেছে। পুলিশ পারে না, উনি অন্তত একজন সিনিয়র পুলিশ অফিসার হিসাবে আমার ওনার এই কথাটার সঙ্গে একমত হলাম না। বিশ্বদা, আমি প্রথমত একটা আপনার যেখানে দেখালেন অডিও ভিজুয়াল, তার সাথে সম্পূর্ণ সহমত। একটা অডিও ক্লিপ আমরা সবাই শুনেছি, মোটামুটি সারা রাজ্য কেন দেশের মানুষের কাছে ভাইরাল। আমার যা তথ্য, আমার যারা এক্সপার্ট এআই জেনারেটেড, আমি বলছি আসলে মানে অদ্ভুত একটা জায়গায় বাস করছি আমরা। আমি কেন বলছি বিশ্বদা এই কথাটা, প্রথম কথা এআই জেনারেটেড সেটা পরবর্তীকালে আমরা জানতে পারলাম, অথচ যে ঠান্ডা গলায় যে এটা শুনলে যে কোনো সাধারণ মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হবে, এটা খুব স্বাভাবিক। প্রথম প্রশ্নটা এখানেই জাগে যে উনি যদি ঘটনাটা এত পুঙ্খানুপুঙ্খ জানেন, এখন তো সিবিআই তদন্ত করছে, তাহলে ওনার উচিত সবার আগে সিবিআইকে গিয়ে তথ্যগুলো দেওয়া, তাহলে তো তদন্তে সুবিধা হতো। আমি এই ভদ্রলোক যিনি বলছেন আমি ওনার সাথে সহমত এই কারণেই বলছি, কারণ দিনের শেষে গরিব মানুষের শেষ আশ্রয় হচ্ছে সরকারি হাসপাতাল। দেখুন, প্রসেসে কোথাও ভুল থাকতে পারে, ঠিক থাকতে পারে, সেগুলো আমরা নিশ্চয়ই চাপানুতো রাজনীতি করতেই পারি। দিনের শেষে গরিব মানুষের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তারা সরকারি হাসপাতালেই আসবে, এবং ডাক্তারবাবুদের ভগবানের পরের স্টেজটা ডাক্তারবাবুদের কাছেই, কারণ তারা বিশ্বাস করে ডাক্তারবাবুরাই তাদের পরিবার পরিজনকে বাঁচাতে পারবেন। তাতে কি পদ্ধতিগত ভুল ঠিক আমি সেটা যাচ্ছি না, তারা যাওয়ার শেষ জায়গা হাসপাতাল, সেখানে কর্মবিরতি করলে অনেক মানুষের প্রাণ নিয়ে আশঙ্কা থাকে। বিরতি নিতে হবে, একটা ব্রেক নিতে হবে। সময় এত ভালো করেছিল, ঠিক আছে, ব্রেক নিচ্ছি, ফিরে আসছি।